মহাবালিপুরম থেকে আমরা যখন পন্ডিচেরি পৌঁছাই তখন সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাকালীন সমুদ্রের হাওয়া, সমুদ্রের গর্জন, আলো ঝলমলে দোকানপাট, লাইট পোস্টের আলো, লোকজনের সমাগম সব মিলিয়ে একদম প্রাণবন্ত পরিবেশ ছিল। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। তামিলনাড়ুর রোড ট্রিপের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে দেখেছিলেন আমরা হায়দ্রাবাদ থেকে বেরিয়ে পড়েছিলাম তামিলনাড়ুর উদ্দেশ্যে। প্রথম রাত অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরে কাটিয়ে পরের দিন পৌঁছাই মহাবালিপুরমে। ঘুরে দেখি সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে পল্লব রাজাদের সময় তৈরি চোখ ধাঁধানো কিছু অপূর্ব সুন্দর স্থাপত্য। প্রায় 3 ঘন্টা ঘুরে এই ঐতিহাসিক স্থানটি দেখার অভিজ্ঞতা আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে দেওয়া আছে। এই পর্বে আমরা ঘুরে দেখব চোল রাজবংশের স্থাপত্য ও ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন, যা গ্রেট লিভিং চোল টেম্পলস নামে পরিচিত। তবে চলুন শুরু করা যাক আমাদের তামিলনাড়ু রোড ট্রিপের দ্বিতীয় পর্ব। মহাবালিপুরম ঘুরে আমরা এসে পৌঁছাই পন্ডিচেরিতে। তখন বাজে সন্ধে 8টার মতো। লাগেজপত্র রেখে একদম সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি সমুদ্রের ধারে যাওয়ার জন্য। কয়েক বছর আগে আমরা পন্ডিচেরি ঘুরতে এসেছিলাম, তখন 3 রাত কাটিয়েছিলাম এখানে। আর প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের কাটতো বিচের ওপরে লা ক্যাফেতে বসে। সমুদ্র দেখতে দেখতে গরম কফি আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ব্যাপারটা দারুণ মজার ছিল। তখন রাত 9টার মতো বাজে আর কফি ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। অংশুকুহু কফি খাবে না আর আমাদেরও শুধু শুধু কফি খেতে ইচ্ছা করছিল না। তাই লা ক্যাফে থেকে আমরা বেরিয়ে আসলাম আর একেবারে চলে গেলাম ডিনার করতে। সমুদ্রের সামনে রুফটপ রেস্তোরাঁয় বসে সেদিনকে ডিনারটা আমাদের মনে রাখার মতো ছিল। ডিনার শেষে বিচের ধারে বসে আইসক্রিম খেয়ে শেষ করলাম আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। কালকে আবার অনেক সকালে বেরিয়ে পড়তে হবে। আগেরবার যখন পন্ডিচেরিতে এসেছিলাম তখন 3 দিন খুব ভালোভাবে সবকিছু দেখে নিয়েছিলাম। এবার এখানে আমাদের অল্প সময়ের স্টপ ছিল। তবে যাওয়ার আগে অরবিন্দ আশ্রমে গিয়েছিলাম। আশ্রমের ভেতরের নীরবতা, ফুল দিয়ে সাজানো সমাধি, খুব শান্তিদায়ক একটা জায়গা। অরবিন্দ আশ্রমের ভেতরে ছবি তোলা, ভিডিও করা একেবারেই নিষেধ, আর ফোনও মিউট করে রাখতে হয়, কোনো রকম আওয়াজ করা যায় না। এই জায়গাটা পন্ডিচেরির বিখ্যাত ফ্রেঞ্চ কলোনি। রাস্তার দুই পাশে রং বেরঙি বাড়িগুলি দেখার মতো। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম পন্ডিচেরি থেকে। এখান থেকে প্রথমে যাব তামিলনাড়ুর আরও একটি বিখ্যাত শহর চিদাম্বারামে। পন্ডিচেরি থেকে চিদাম্বারামের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সময় দেখাচ্ছিল 1.5 ঘন্টার মতো। রাস্তায় একটা জায়গায় দাঁড়াই আমরা ব্রেকফাস্ট করার জন্য। সকাল বাজে প্রায় 10টার মতো। আমরা এসে পৌঁছালাম চিদাম্বারাম। এখানকার প্রধান আকর্ষণ হলো চিদাম্বারাম নটরাজ মন্দির, যা থিল্লাই নটরাজ মন্দির নামেও পরিচিত। দশম শতাব্দীতে যখন চিদাম্বারাম ছিল চোল রাজবংশের রাজধানী, সেই সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল। চোল রাজারা নটরাজ রূপে ভগবান শিবকে তাদের কুলদেবতা হিসেবে পুজো করতেন। ভগবান শিব এখানে নটরাজ বা নৃত্যের দেবতা রূপে বিরাজমান। পরপর 2টো গোপুরম রয়েছে, সেটা পেরিয়ে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল
চিদম্বরম রহস্য। মন্দিরের গর্ভগৃহে শিবকে আকাশ লিঙ্গ রূপে পূজা করা হয়। সেখানে দৃশ্যমান কোনো মূর্তি নেই, কেবল বেলপাতা বা পদ্মপাতার মালা দেখা যায়, যা শূন্য আকারে শিবের উপস্থিতি নির্দেশ করে। চিদম্বরম শব্দের অর্থই হল চিত্তের আকাশ। এই মন্দিরটি শুধু একটি মন্দির নয়, এটি শিল্প, আধ্যাত্মিকতা এবং চোল স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন। নটরাজ মন্দিরের পর আমরা রওনা হলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট লিভিং চোল টেম্পলসের উদ্দেশ্যে। চোল রাজবংশের রাজত্বকালে নির্মিত 3টি মন্দিরকে একসাথে বলা হয় গ্রেট লিভিং চোল টেম্পলস। মন্দিরগুলিতে এখনও নিত্য পুজো হয়, তাই এগুলিকে জীবন্ত মন্দির বা লিভিং টেম্পলস বলে। 3টি মন্দিরের মধ্যে আমরা প্রথমে গিয়েছিলাম গঙ্গাইকোন্ডা চোলাপুরমে। চিদম্বরম নটরাজ মন্দির থেকে গঙ্গাইকোন্ডা চোলাপুরমের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। সময় লেগেছিল 1 ঘন্টার মতো। একাদশ শতকের প্রথম দিকে চোল রাজা রাজেন্দ্র চোল প্রথম এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। তার গঙ্গা অভিযানের জয়ের পরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরটির নামকরণ করা হয়েছে প্রাচীন শহর গঙ্গাইকোন্ডা চোলাপুরম থেকে, যা 250 বছরেরও বেশি সময় ধরে চোল রাজবংশের রাজধানী ছিল। মন্দিরে প্রধান দেবতা হিসেবে শিব ঠাকুরকে পুজো করা হয়। গর্ভগৃহে 13 ফুট লম্বা একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের প্রধান মিনারটি 55 মিটার উঁচু, যার ওপরে অপূর্ব সুন্দর খোদাই করা রয়েছে। মন্দিরটি একটি উঁচু কাঠামোর ওপরে নির্মাণ করা হয়েছে, যা 170 মিটার উঁচু এবং 98 মিটার চওড়া। মন্দিরের গর্ভগৃহ সকাল 6টার থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টের থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে। দুপুর 12টার থেকে বিকেল 4টে অবধি দেবতার দর্শন করা যায় না। মন্দিরে প্রবেশ করার জন্য কোনো ড্রেস কোড নেই, তবে ভারতীয় পোশাক পরাই শোভনীয়। তিনটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি মন্দির হলো ঐরাবতেশ্বর মন্দির। এরপরে আমরা সেখানেই গিয়েছিলাম। গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির থেকে ঐরাবতেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 38 কিলোমিটার। সময় লেগেছিল 40 মিনিটের মতো। মূল মন্দিরের একদম সামনেই রয়েছে নন্দী মণ্ডপ, আর সেখানে নন্দীর একটি মূর্তি রয়েছে। নন্দীজিকে প্রণাম জানিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। তামিলনাড়ুর দারাসুরামে এই ঐরাবতেশ্বর মন্দির ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে চোল রাজা দ্বিতীয় রাজারাজ চোল নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরটি তুলনামূলকভাবে ছোট হলেও এর সূক্ষ্ম কারুকার্য ও ভাস্কর্যের জন্য এটি বিখ্যাত। মন্দিরের চারিপাশে সুসজ্জিত নাট মন্দির রয়েছে।
মন্দিরের গর্ভগৃহ সকাল ৮টার থেকে দুপুর ১২টা অবধি, আবার বিকেল ৪টের থেকে সন্ধে ৮টা অবধি খোলা থাকে। এই মন্দিরেও কোনো ড্রেস কোড নেই, তবে ভারতীয় পোশাক পরাই ভালো। আমরা বেরিয়ে পড়লাম তৃতীয় মন্দিরটি দেখার জন্য, যেটি রয়েছে তাঞ্জিভুরে। ঐরাবতেশ্বর মন্দির থেকে তাঞ্জিভুরের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার। সময় দেখাচ্ছিল ৪০ মিনিটের মতো। প্রায় বিকেল ৪টের মতো বাজে আর আমরা পৌঁছে গেছিলাম তামিলনাড়ুর বিখ্যাত শহর তাঞ্জিভুরে। হোটেলে চেকিং করে রুমেতেই লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। হোটেল থেকে মন্দির খুব কাছে, তাই আর গাড়ি নিয়ে যায়নি, আমরা অটো করে চলে গেছিলাম। তামিলনাড়ুর তাঞ্জিভুরে অবস্থিত বিখ্যাত বৃহদেশ্বরা মন্দির। এটি ভারতের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি। পরপর ৩টি গোপুরম রয়েছে, তবে প্রথম যে গোপুরমটি রয়েছে সেটি নতুন, মারাঠাদের রাজত্বকালে তৈরি করা হয়েছিল। প্রত্যেকটি গোপুরমের ওপরে সূক্ষ্ম কারুকার্যগুলি দেখার মতো। দ্বিতীয় গোপুরম পেরিয়ে আমরা এগিয়ে চললাম তৃতীয় গোপুরমের দিকে। পরপর ৩টি গোপুরম পেরিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। ভেতরে অনেকটা জায়গা রয়েছে। এই মন্দিরটি একাদশ শতকের প্রথম দিকে চোল রাজা রাজ চোল প্রথম নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের সম্পূর্ণ কাঠামো গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মূল মন্দিরের মিনারটি ২১৬ ফুট উঁচু। গর্ভগৃহের ওপরে এই বিশাল বিমান বা টাওয়ারের ওপরে ৮০ টনের একটি গ্রানাইট পাথর বসানো রয়েছে। এত উঁচুতে এরকম ভারী একটা জিনিস কিভাবে রাখলো সেটা ভেবেই অবাক হচ্ছিলাম। মূল মন্দিরের একদম সামনেই বিশাল নন্দী মূর্তি রয়েছে। ১৩ ফুট উঁচু এবং ১৬ ফুট প্রস্থের এই নন্দী মূর্তিটি একটি পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে। বেশ অনেকটা সময় মন্দিরের চারিদিক ভালো করে ঘুরে দেখে নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। গর্ভগৃহে প্রায় ৮ মিটার বা ২৯ ফুট লম্বা শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গটিকে ফুলের মালা, বেলপাতা, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। সন্ধে হতেই মন্দিরের চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠেছিল, যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। গ্রেট লিভিং চোল টেম্পলসের ৩টি মন্দির আমাদের দেখা শেষ হলো। প্রত্যেকটি মন্দির চোল রাজবংশের ক্ষমতা এবং শিল্পের প্রতি তাদের ভালোবাসাকে প্রমাণ করে। বিশ্বব্যাপী পর্যটকেরা আসেন এই মন্দিরগুলি দেখতে। এগুলি আমাদের দেশের সম্পদ। এখানে আসার আগে আমরা এই জায়গাগুলি ছবিতে, ভিডিওতে অনেকবার দেখেছি, তবে এর বিশালতা আর সৌন্দর্য এখানে এসে না দেখলে বোঝা সম্ভব নয়। ঘড়িতে বাজে প্রায় রাত ৯টার মতো। আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। হোটেলে ফিরে চটপট ডিনার সেরে নিয়েছিলাম, কালকে আবার অনেক সকালে বেরিয়ে পড়তে হবে।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল আর ব্রেকফাস্টে অনেক রকমের খাবার দাবার ছিল। ব্রেকফাস্ট সেরে রুমে গিয়ে রেডি হয়ে লাগেজপত্র নিয়ে চেক আউট করে একদম বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে তখন সকাল 10:30টার মতো। তাঞ্জিপুর থেকে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মাদুরাইয়ের দিকে। তামিলনাড়ু ট্রিপের দ্বিতীয় পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।